যেখানে পুরো পৃথিবী বিশ্বাস করে আপনি মারা গেছেন, আপনার নিজের টিমের সদস্যরাও আপনাকে মৃত ভেবে রেখে চলে যায়, তাও আবার পৃথিবীর বাইরে অন্য একটি গ্রহে। কিন্তু আপনি এখনো বেঁচে আছেন। যেখানে অক্সিজেন ছাড়া বেঁচে থাকা অসম্ভব, সেখানে একজন মানুষ মাসের পর মাস জীবিত ছিল এবং পৃথিবীতে জীবিত ফিরে আসে। কিভাবে সম্ভব হয় তা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। সময়টা 2035 সাল। পৃথিবী নয়, তারা এখন মঙ্গল গ্রহের অ্যাসিডালিয়া প্ল্যানেটিয়া অঞ্চলে। নাসার 6 সদস্যের একটি বৈজ্ঞানিক দল গত 17 দিন ধরে এখানে গবেষণা চালিয়ে যাচ্ছে। তাদের লক্ষ্য ছিল মঙ্গল গ্রহের মাটি ও পাথরের নমুনা সংগ্রহ করে ভবিষ্যতে মানব অভিযানের জন্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা। 18তম দিনের কাজও ঠিকঠাকভাবে চলছিল, কিন্তু হঠাৎ নাসার সদর দপ্তরে রাডারে ধরা পড়ে কিছু ভয়ঙ্কর বালু ঝড়। প্রায় 1200 কিলোমিটার বিস্তৃত সেই ঝড় কয়েক মিনিটের মধ্যেই তাদের অবস্থানে আঘাত হানবে। পরিস্থিতি বুঝে সঙ্গে সঙ্গেই মিশন বাতিলের নির্দেশ আসে। সবাই দ্রুত নিজেদের স্পেসক্রাফটের দিকে রওনা দেয়, কিন্তু ঠিক তখনই ঝড়ের তীব্র বাতাসে একটি বিশাল কমিউনিকেশন অ্যান্টেনা ভেঙে উড়ে এসে বিজ্ঞানী মার্ক ওয়াটনির গায়ে সজোরে আঘাত করে। আঘাতের ধাক্কায় মার্ক অনেক দূরে ছিটকে পড়ে এবং ধুলোর ঝড়ের মধ্যে সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। কমান্ডার মেলিসা লুইস আপ্রাণ চেষ্টা করে তাকে খুঁজে বের করার জন্য, কিন্তু ঝড় এতটাই ভয়ঙ্কর ছিল যে কয়েক ফুট দূরে কিছুই দেখা যাচ্ছিল না। তাদের সিস্টেমে দেখা যায় মার্কের স্পেস স্যুটের অক্সিজেন খুব দ্রুতই লিক করছে। কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়ে তারা মার্ককে মৃত ভেবে মঙ্গল গ্রহে ছেড়ে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেয়। পরদিন পৃথিবীতে নাসার পরিচালক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন মিশন ব্যর্থ হয়েছে এবং বিজ্ঞানী মার্ক ওয়াটনিকে মৃত বলে ধারণা করা হচ্ছে। কিন্তু সবাই যখন তাকে মৃত ভাবছে, তখনই মঙ্গলের বুকে ঘটে সম্পূর্ণ ভিন্ন ঘটনা। মার্ক এখনো বেঁচে আছে। অ্যান্টেনার ধাতব অংশ তার শরীরে ঢুকে গেলেও সেটা তার প্রাণ বাঁচিয়েছে, কারণ সেই ধাতব অংশের কারণে তার স্পেস স্যুটের ছিদ্র বন্ধ হয়ে যায় এবং অক্সিজেন পুরোপুরি বেরিয়ে যেতে পারেনি। মার্ক কোনোভাবে হামাগুড়ি দিয়ে তাদের আগের ক্যাম্পে পৌঁছে যায়। ভিতরে ঢুকেই সে নিজের স্যুট খুলে ফেলে, শরীরে ঢুকে থাকা ধাতব টুকরোগুলো বের করতে শুরু করে। অসহ্য যন্ত্রণা আর রক্তক্ষরণের মধ্যেও সে নিজের চিকিৎসা করে। ফার্স্ট এইড কিট ব্যবহার করে রক্তপাত বন্ধ করে অবশেষে কিছুটা স্বস্তি পায়। শরীর কিছুটা সুস্থ হতে সে একটি ভিডিও লগ রেকর্ড করা শুরু করে। মার্ক জানে এই ভিডিও হয়তো কোনোদিনও কেউ দেখবে না, কারণ পৃথিবীর সঙ্গে যোগাযোগ করার একমাত্র অ্যান্টেনাটাই ঝড়ে ধ্বংস হয়ে যায়। ভিডিওতে সে শান্ত গলায় বলে, আমি যদি এখানে মারা যাই তাহলে অন্তত কেউ জানাবে আমি শেষ পর্যন্ত হাল ছাড়িনি। এরপর সে নিজের পরিস্থিতি বিশ্লেষণ করে। হ্যাবিটেটটি মাত্র 31 দিনের জন্য তৈরি করা হয়েছে। তার হাতে সীমিত অক্সিজেন, সীমিত পানি, সীমিত খাবার, আর নাসার পরবর্তী মানব মিশন আসতে এখনো 4 বছর বাকি। অর্থাৎ হিসাব অনুযায়ী তার বেঁচে থাকার সম্ভাবনা প্রায় শূন্য। এই বাস্তবতা বুঝেই এক সময় সে হাবের এক কোনায় বসে পড়ে। বাইরে তখনও বইছে ভয়ঙ্কর বালু ঝড়, যে কোনো মুহূর্তে পুরো ক্যাম্প ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু 2 দিন পর পরিস্থিতি বদলাতে শুরু করে। ঝড় থেমে যায়। মার্কও বুঝতে পারে যদি এত বড় ঝড়ের পরও সে বেঁচে থাকতে পারে তাহলে হয়তো এখনো হার মানার সময় নয়। সে ক্যাম্পে থাকা সব খাবার একসাথে এনে হিসাব করে। যদি খুব সতর্কভাবে খায় তাহলে সর্বোচ্চ 1 বছরের মতো খাবার আছে, কিন্তু তাকে বাঁচতে হবে 4 বছর। অর্থাৎ তাকে নিজের খাবার নিজেই উৎপাদন করতে হবে। এবং এখানেই শুরু হয় অসম্ভবকে সম্ভব করার লড়াই। মার্ক একজন মহাকাশচারী হওয়ার পাশাপাশি একজন দক্ষ উদ্ভিদ বিজ্ঞানী। তার মাথায় একটি অসাধারণ পরিকল্পনা আসে। সে সিদ্ধান্ত নেয় মঙ্গল গ্রহে আলুর চাষ করবে। শুনতে পাগলামি মনে হলেও এটা ছিল তার বেঁচে থাকার একমাত্র উপায়। প্রথমে সে ক্যাম্পের ভেতরে একটি বড় জায়গা খালি করে, তারপর বাইরে থেকে মঙ্গলের মাটি এনে সেখানে জমা করে। কিন্তু শুধু মাটি থাকলেই হবে না, গাছ জন্মাতে উর্বর মাটিও দরকার। তাই নিজে এবং অন্যান্য সদস্যদের ফেলে যাওয়া বর্জ্য ব্যবহার করে সে প্রাকৃতিক সার তৈরি করে। এরপর খাবার হিসেবে রাখা কয়েকটি আলু কেটে সে মাটিতে রোপণ করে। এখন বাকি শুধু একটাই সমস্যা, পানি। মঙ্গলে তরল পানি নেই বললেই চলে, কিন্তু মার্ক আবারও নিজের বিজ্ঞানী সত্তাকে কাজে লাগায়। সে জানতো হাইড্রোজেন আর অক্সিজেন রাসায়নিক বিক্রিয়া করে পানি তৈরি করা যায়। তাই ক্যাম্পে থাকা বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহার করে সে একটি অস্থায়ী ব্যবস্থা তৈরি করে। পরিকল্পনা ছিল সফল, কিন্তু সামান্য হিসাবের ভুলে অক্সিজেনের মাত্রা বেড়ে যাওয়ায় হঠাৎ একটি ছোট বিস্ফোরণ ঘটে। সৌভাগ্যবশত সে প্রাণে বেঁচে যায়। ভুল বুঝতে পেরে এবার আরো সতর্কভাবে পুরো প্রক্রিয়া আবারও শুরু করে। অবশেষে তার সামনে ধীরে ধীরে পানির ফোঁটা জমতে শুরু করে। সে মুহূর্তে মার্কের মুখে অনেকদিন পর সত্যিকারে হাসি ফুটে ওঠে, কারণ সে বুঝে গেছে মঙ্গলের বুকে বেঁচে থাকার অসম্ভব লড়াই সে প্রথম যুদ্ধটা জিতে গেছে। মার্কের সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে একটি ছিল পানির ব্যবস্থা। অবশেষে সেই সমস্যার সমাধান হওয়ার পর প্রতিদিন যত্ন করে আলুর জমিতে পানি দিতে শুরু করে। এখন তার একটাই আশা, এই আলুগুলো যদি জন্মায় তাহলে সে সত্যিই বেঁচে ফিরতে পারবে। এদিকে পৃথিবীতে সবাই এখনো মার্ককে মৃত বলে বিশ্বাস করছে। তার স্মরণ সভা অনুষ্ঠিত হয়, যেখানে নাসার বিজ্ঞানীরা গভীর শোক প্রকাশ করেন। কিন্তু কয়েকদিন পর নাসার স্যাটেলাইট বিশেষজ্ঞ মিন্ডি পার্ক মঙ্গলের কক্ষপথে একটি স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করতে গিয়ে অদ্ভুত কিছু লক্ষ্য করেন। ঝড়ের আগে যে সোলার প্যানেল ধুলোয় ঢাকা পড়ে গিয়েছিল সেটি এখন একেবারেই পরিষ্কার। শুধু তাই নয়, সেটি আবার বিদ্যুৎ উৎপাদনও করছে। আরো অবাক করার মতো বিষয় হলো একটি রোভার আগের অবস্থানে নেই। এসব দেখে
নাসার বিজ্ঞানীরা বুঝে যান মঙ্গলে কেউ একজন এখনো বেঁচে আছে, আর সেই মানুষটি হলো মার্ক। খবরটি নিশ্চিত হওয়ার পর পুরো নাসা যেন নতুন করে প্রাণ ফিরে পায়, কিন্তু তারা সঙ্গে সঙ্গে আরেকটি কঠিন সিদ্ধান্ত নেই। মঙ্গলের কক্ষপথ ছেড়ে পৃথিবীর পথে থাকা বাকি 5 জন নভোচারীকে এই খবর জানানো হবে না। অন্যদিকে মার্ক কিছুই জানে না, সে এখনো ভাবছে পৃথিবী তাকে মৃত বলেই ধরে নিয়েছে। এদিকে নাসা দ্রুত পরিকল্পনা শুরু করে। তাদের হিসাব অনুযায়ী 4 বছর পর নতুন মানব মিশন পাঠানো হবে, কিন্তু মার্কের কাছে এতদিনের খাবার নেই। তাই তারা সিদ্ধান্ত নেয় যত দ্রুত সম্ভব একটি কার্গো স্পেস ক্রাফট পাঠানো হবে। এদিকে মঙ্গলে মার্কের প্রতিদিনের জীবন একটাই নিয়মেই চলতে থাকে। সকালে ঘুম থেকে উঠে সে নিজের চাষের জমি পরীক্ষা করে। একদিন জমির দিকে তাকিয়ে সে আনন্দে স্তব্ধ হয়ে যায়। মাটির বুক চিরে একটি সবুজ অঙ্কুর বেরিয়ে এসেছে। মঙ্গলের লাল মরুভূমিতে প্রথমবারের মতো কোনো গাছ জন্মেছে। সেই ছোট্ট আলুর চারা দেখে মার্কের চোখে আনন্দের ঝিলিক ফুটে ওঠে, যেন সে নতুন করে কোনো বাঁচার কারণ খুঁজে পেয়েছে। এদিকে মার্ক নিজের ভবিষ্যতেরও পরিকল্পনা করতে শুরু করে। নাসার পরবর্তী মানব মিশন প্রায় 3200 কিলোমিটার দূরে অবতরণ করবে। সে নিজের রোভার পরীক্ষা করে হিসাব করে দেখে বর্তমান অবস্থা যেখানে পৌঁছতে তার প্রায় 52 দিন লাগবে। এই দীর্ঘ যাত্রার জন্য সে অতিরিক্ত ব্যাটারি সংগ্রহ করে অপ্রয়োজনীয় যন্ত্রপাতি খুলে ফেলে রোভারকে যতটা সম্ভব হালকা করে রাতে প্রচন্ড ঠান্ডা থেকে বাঁচার জন্য মাটির নিচে পুঁতে রাখা নিউক্লিয়ার হট সোর্স বের করে আনে। এদিকে পৃথিবীতে নাসা এখনো মার্কের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারেনি। হঠাৎ একদিন মার্কের মাথায় আরেকটি বুদ্ধি আসে। অনেক বছর আগে নাসা মঙ্গলে একটি ছোট রোভার পাঠিয়েছিল। মার্ক সিদ্ধান্ত নেয় সেটি খুঁজে বের করবে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে সে বহু বছর ধরে বালুর নিচে চাপা পড়ে থাকা সেই রোভারটি খুঁজে পায়। ক্যাম্পে ফিরিয়ে এনে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর রোভারটি আবার চালু হয়ে যায়। মার্ক যখন এর অ্যান্টেনা পৃথিবীর দিকে ঘুরিয়ে দেয়, ঠিক তখনই নাসার কন্ট্রোল রুমে বহুদিন পর একটি সিগন্যাল পৌঁছে যায়। পুরো কন্ট্রোল রুম আনন্দে ফেটে পড়ে। অবশেষে তারা জানে মার্কের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি হয়েছে। কিন্তু একটি সমস্যা ছিল, এই পুরনো রোভারটি শুধু ছবি পাঠাতে পারত, পৃথিবী থেকে কোনো বার্তা সংগ্রহ করার সক্ষমতা ছিল না। মার্ক আবারও নিজের বুদ্ধি কাজে লাগায়। সে দুটি বোর্ডে বড় করে লেখে ইয়েস এবং নো। তারপর আরেকটি বোর্ডে প্রশ্ন লিখে ক্যামেরার সামনে ধরে। সে প্রশ্নটিতে লেখে, তোমরা কি আমাকে খুঁজে পেয়েছো? পৃথিবীতে বসে বিজ্ঞানীরা রোভারের ক্যামেরা ঘুরিয়ে ইয়েস এর দিকে তাক করে মার্ক আনন্দে হেসে ওঠে। অনেক মাস পর সে বুঝতে পারে সে আর একা নয়, পৃথিবীতে মানুষ জানে সে এখনো জীবিত। এরপর মার্ক আবারও উন্নত একটি যোগাযোগ ব্যবস্থা তৈরি করে। হেক্সাডেসিমেল কোড ব্যবহার করে ধীরে ধীরে পৃথিবীর সঙ্গে পুরোপুরি যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়। নাসা তাকে জানায় তাকে বাঁচানোর চেষ্টা চলছে, কিন্তু এতে অন্তত কয়েক মাস সময় লাগবে। মার্ক নিজের সব হিসাব তাদের জানায়। সে জানায় খাবার খুব সীমিত, তবুও সে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। অবশেষে বহু মাস পর নাসা বাধ্য হয়ে স্পেস ক্রাফটে থাকা বাকি 5 জন নভোচারীকে জানিয়ে দেয় মার্ক এখনো জীবিত। খবরটি শুনে পুরো টিম ভেঙে পড়ে। তারা নিজেদের দোষী মনে করতে থাকে, কারণ তারা বিশ্বাস করেছিল মার্ক মারা গিয়েছে। কিন্তু বাস্তবে সে একা মঙ্গলের নিষ্ঠুর পৃথিবীতে সে প্রতিদিন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছে। একদিন মার্ক বাইরে থেকে ফিরে এয়ারলক দিয়ে ভেতরে ঢুকতেই হঠাৎ প্রচন্ড বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে হাবের একটি অংশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। সবচেয়ে বড় ক্ষতি হয় তার আলুর খামার। যে ফসল তাকে এতদিন বাঁচিয়ে রেখেছিল তার প্রায় সবই নষ্ট হয়ে গেছে। এক মুহূর্তে মার্কের সব আশা যেন ভেঙে পড়ে। সে বুঝতে পারে এখন থেকে প্রতিদিন খাবারের কোনা হিসাব করে খেতে হবে, কারণ সামনে আরো অনেক দীর্ঘ পথ বাকি। এদিকে পৃথিবীতে মার্কের কাছে খাবার পৌঁছে দেওয়ার জন্য নাসা যে কার্গো স্পেস ক্রাফটটি তৈরি করেছিল সেটি উৎক্ষেপণের কিছুক্ষণ পরে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বায়ুমণ্ডলের চাপ সহ্য করতে না পেরে রকেটটি মাঝ আকাশেই বিস্ফোরিত হয়ে যায়। মুহূর্তের মধ্যে নাসার কয়েক মাসের পরিশ্রম ধ্বংস হয়ে যায়। এই খবর শুনে মার্ক সম্পূর্ণ ভেঙে পড়ে। একদিকে তার আলুর খামার নষ্ট হয়ে গেছে, অন্যদিকে পৃথিবী থেকে পাঠানো খাবারও আর আসছে না। সবকিছু মিলিয়ে তার বেঁচে থাকার সম্ভাবনা আবারও প্রায় শূন্যে নেমে আসে। তবুও সে হাল ছাড়ে না। সে কমান্ডার লুইসের জন্য একটি ভিডিও বার্তা রেকর্ড করে। সেখানে সে বলে, আমি যদি আর ফিরে যেতে না পারি তাহলে আমার পরিবারের কাছে জানিয়ে দিও। শেষ মুহূর্ত পর্যন্ত আমি লড়াই করেছি। এদিকে নাসার এই ব্যর্থতার পর সাহায্যের হাত বাড়িয়ে দেয় চীন। চায়নার একটি স্পেস কোম্পানি জানায় তাদের জন্য একটি রকেট প্রস্তুত করেছে, যা ব্যবহার করে মার্কের কাছে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য পাঠানো যাবে। নাসাও তাদের প্রস্তাবটিতে সম্মতি জানায়। কিন্তু ঠিক সে সময় নাসার তরুণ বিজ্ঞানী রিচ পার্নেল একটি সম্পূর্ণ ভিন্ন পরিকল্পনা নিয়ে হাজির হয়। তার পরিকল্পনা ছিল পৃথিবীর দিকে ফিরে আসা হারমিস স্পেস ক্রাফটটি পৃথিবীতে নামানো হবে না, বরং পৃথিবীরই মধ্যাকর্ষণ ব্যবহার করে সেটিকে আবারও মঙ্গলের দিকে পাঠানো হবে। অবশেষে নাসার আরেক কর্মকর্তা গোপনে পুরো পরিকল্পনাটি স্পেস ক্রাফটের কমান্ডার লুইসের কাছে পাঠিয়ে দেন। সবকিছু জানার পর হারমিসের 6 জন নভোচারী একসঙ্গে বসে সিদ্ধান্ত নেন তারা পৃথিবীতে ফিরবেন না, তারা আবার মঙ্গলে ফিরে যাবেন। আর তাদের একজন সহকর্মী এখনো সেখানে জীবনের জন্য লড়াই করছে। সিদ্ধান্তটি ছিল নিয়মের বিরুদ্ধে, কিন্তু বন্ধুকে বাঁচানোর জন্য তারা নিজেদের জীবন বাজি রাখতে প্রস্তুত ছিলেন। অন্যদিকে মার্কও নিজের প্রস্তুতি শুরু করে দেয়। সে জানতো কয়েক মাস পর তাকে মঙ্গলের একটি স্থানে পৌঁছাতে হবে। মার্ক নিজের রোভার প্রস্তুত করে দীর্ঘ যাত্রা শুরু করে। কয়েকদিনের কঠিন যাত্রার পর অবশেষে সে MAB এর কাছে পৌঁছে যায়। এরপর শুরু হয় নতুন কাজ। যানটি যতটা সম্ভব হালকা করতে হবে, কারণ অতিরিক্ত ওজন থাকলে এটি কখনোই প্রয়োজনীয় উচ্চতায় পৌঁছতে পারবে না। তাই মার্ক ভেতরের অপ্রয়োজনীয় সব যন্ত্রাংশ খুলে ফেলে, এমনকি ভারী ধাতব ছাদও খুলে তার জায়গায় বিশেষ প্লাস্টিকের কভার লাগিয়ে দেয়। অবশেষে সেই দিন এসে যায়। পুরো পৃথিবীর মানুষ টেলিভিশনের সামনে অপেক্ষা করছে। নাসার কন্ট্রোল রুমে সবার চোখ মনিটরের দিকে। হারমিস ধীরে ধীরে মঙ্গলের কক্ষপথে প্রবেশ করছে। ঠিক সময় মার্ক তার MAB উৎক্ষেপণ করে। প্রচন্ড গতিতে যানটি মঙ্গলের আকাশ ছেড়ে মহাকাশের দিকে ছুটে যায়, কিন্তু উৎক্ষেপণের সময়
প্রচন্ড চাপের কারণে মার্ক কিছুক্ষণের জন্য জ্ঞান হারিয়ে ফেলে। কয়েক মিনিট পর তার জ্ঞান ফিরে আসে। এদিকে হারমিসের নতুন সমস্যা দেখা দেয়। তাদের গতি এতই বেশি যে তারা মার্ককে অতিক্রম করে চলে যাবে। পরিস্থিতি বুঝে কমান্ডার লুইস অসম্ভব এক সিদ্ধান্ত নেন। তিনি ভোগেলকে নির্দেশ দেন একটি বিস্ফোরক তৈরি করতে। পরিকল্পনা ছিল স্পেস ক্রাফটের একটি এয়ারলক বিস্ফোরণ ঘটিয়ে গতি কমিয়ে ফেলা। এটি অত্যন্ত বিপজ্জনক ছিল। বিস্ফোরণের পর পরিকল্পনা সফল হয়। হারমিসের গতি কমে যায়। এরপর লুইস নিজেই স্পেস স্যুট পরে মহাকাশের দিকে বেরিয়ে আসেন। একটি দড়ির সাহায্যে তিনি মার্কের দিকে এগোতে থাকেন, কিন্তু দড়ি যথেষ্ট লম্বা ছিল না। দুজনের মাঝখানে তখনও কিছুটা দূরত্বে রয়ে যায়। ঠিক সেই মুহূর্তে মার্ক জীবনের সবচেয়ে বড় ঝুঁকি নেয়। সে নিজের স্পেস স্যুট ফুটো করে অক্সিজেন বের করে দেয়। জেটের মতো বের হওয়া অক্সিজেনের ধাক্কায় সে ধীরে ধীরে লুইসের দিকে এগিয়ে যেতে থাকে। লুইস তাকে ধরার চেষ্টা করেন, কিন্তু প্রথমবার তিনি ব্যর্থ হন। মার্ক তার পাশ দিয়ে চলে যেতে শুরু করে। ঠিক শেষ মুহূর্তে সে দড়িটি শক্ত করে ধরে ফেলে। লুইস সঙ্গে সঙ্গে দড়ি টানতে শুরু করেন। অবশেষে মার্ককে নিরাপদে হারমিস স্পেস ক্রাফটের ভিতরে নিয়ে আসে। দীর্ঘ একাকী সংগ্রামের পর অবশেষে সে নিজের সহকর্মীদের কাছে ফিরে আসে। সে মুহূর্তে কারো চোখের পানি ধরে রাখা সম্ভব হয়নি। এরপরও আবারও কয়েক মাসের দীর্ঘ যাত্রা শেষে হারমিস নিরাপদে পৃথিবীতে ফিরে আসে। মার্কের অসম্ভবকে সম্ভব করার গল্প সারা পৃথিবীর মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে ওঠে। কয়েক বছর পর নাসা আবারও নতুন একটি মঙ্গল অভিযান শুরু করে, আর সেই অভিযানের নতুন নভোচারীদের প্রশিক্ষণ দেন স্বয়ং মার্ক। তিনি শুধু তাদের বিজ্ঞান শেখাননি, শিখিয়েছিলেন যত বড় সমস্যাই আসুক না কেন হাল ছেড়া যাবে না। একটার পর একটা সমস্যার সমাধান করলেই শেষ পর্যন্ত বেঁচে থাকার পথ তৈরি হয়। এভাবেই শেষ হয় 2015 সালের অন্যতম সেরা সায়েন্স ফিকশন চলচ্চিত্র দ্য মার্টিয়ান।